তো আমরা থাইলাকয়েড সম্পর্কে পড়তেছিলাম। তো থাইলাকয়েডের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে একটা এর প্রকোষ্ঠ আছে। তো এর যে প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠের ভিতরে কি কি পাওয়া যায়? ক্লোরোফিল পাওয়া যায়। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এগুলো পাওয়া যায়। তাছাড়া আরও যেগুলো পাওয়া যায় যেমন জ্যান্থোফিল, ক্যারোটিন, এগুলো পাওয়া যেতে পারে প্রকোষ্ঠের মধ্যে। তো এর আরেকটা যেটা আছে মেমব্রেন, থাইলাকয়েডের আরেকটা কি আছে? মেমব্রেন। তো এর মেমব্রেনের মধ্যে কি কি পাওয়া যেতে পারে? এর মেমব্রেনের মধ্যে সাধারণত কিছু গোলাকার বস্তু দেখা যায়, যাকে অনেক সময় এটিপি সিনথেটেস বলা হয়। এটিপি সিনথেটেস। তো এটিপি সিনথেটেস নামক যে গোলাকার বস্তুটা আছে, এখানে এটিপি তৈরির এনজাইম থাকে। এখানে হচ্ছে এটিপি তৈরির এনজাইম থাকে। এখন কথা হচ্ছে এটিপি কে তৈরি করে? আমরা পূর্ববর্তীতে দেখে আসছি যে মাইটোকন্ড্রিয়া তৈরি করে। না, প্লাস্টিডও এটিপি তৈরি করতে পারে। প্লাস্টিডের মধ্যে এটিপি তৈরির এনজাইম থাকে, এটিপি তৈরি করতে পারে যেন খাদ্যটা তৈরি করতে পারে। খাদ্য তৈরির জন্য আমাদের শক্তি দরকার, তো ওই শক্তিটা সে নিজস্বভাবেই সে তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে এখানে কিছু এটিপি সিনথেটাস থাকে অ্যান্ড এটিপি তৈরি এনজাইম থাকে। তো এগুলো সবই হচ্ছে থাইলাকয়েডের মধ্যে থাকে। তো বেসিক্যালি থাইলাকয়েডের মধ্যে আমরা যেটা পাচ্ছি, তাহলে এটিপি তৈরির এনজাইম অর্থাৎ এটিপি সিনথেটাস, আর হচ্ছে যে ক্লোরোফিল এ, বি, জ্যান্থোফিল, এগুলো হচ্ছে কি ফটোপিগমেন্ট। এগুলো হচ্ছে কি ফটোসিনথেটিক পিগমেন্ট বা ফটোপিগমেন্ট। বইতে যেটা বলা আছে ওইটাই হবে, ফটোসিনথেটিক পিগমেন্ট, এটাই দিয়ে দিই, বা ফটোপিগমেন্ট। যেমন ক্লোরোফিল এ, বি, এগুলো। তো এদের কাজ হচ্ছে এরা সূর্যের আলো শোষণ করে। তো থাইলাকয়েডের প্রধান যে কাজটা সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণের টোটাল দুইটা ফেজ। একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। তো এই যে আলোক নির্ভর যে ফেজটা আছে, সেটা এই থাইলাকয়েডে ঘটে থাকে। আলোক নির্ভর যে পর্যায়ে আছে সেটা থাইলাকয়েডে ঘটে। এবং এখানে এই ফটোপিগমেন্টস বা এরা সূর্যের আলো শোষণ করে তারপর পানিকে কাজে লাগায়া বিভিন্ন পদ্ধতিতে এরা দুইটা জিনিস তৈরি করে। একটা হচ্ছে এটিপি এবং আরেকটা হচ্ছে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আয়ন। তো এখন এগুলো দরকার নেই, এগুলো হচ্ছে আমরা উদ্ভিদের যে শারীর তত্ত্ব আছে সেখানে আমরা জানবো। বাট মেইনলি আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে থাইলাকয়েডে আলোক নির্ভর পর্যায়ে ঘটে। থাইলাকয়েডের প্রকোষ্ঠের ভিতরে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, এই ধরনের পিগমেন্টস গুলো থাকে, ফটোপিগমেন্টস গুলো থাকে। আর হচ্ছে যে মেমব্রেন থাকে, মেমব্রেনের গায়ে লাগানো থাকে টিভি সিনথেসিস নামক গোলাকার বস্তু। এরপর আমরা আরেকটু দেখবো আর একটা জিনিস, সেটা হচ্ছে স্ট্রোমা। আর একটা টপিক হচ্ছে স্ট্রোমা। তো এই স্ট্রোমার মধ্যে কি কি থাকে? স্ট্রোমা হচ্ছে কি ম্যাট্রিক্সটা আর কি। তো এই স্ট্রোমার মধ্যে থাকবে হচ্ছে 70S রাইবোজোম, তারপর হচ্ছে ডিএনএ, আরএনএ, এবং কিছু পরিমাণ শর্করা তৈরির এনজাইমও থাকতে পারে। ডিএনএ, আরএনএ, শর্করা তৈরির এনজাইম। তো এখানে আমাদের কিছু জিনিস আমরা পড়তে পারি, যেমন যদি আমরা এইভাবে পড়ি যে 70 রাইবোজোম থাকে, ডিএনএ আর আরএনএ থাকে, এইটুকুই জাস্ট পড়লাম স্ট্রোমা। তো পরবর্তীতে দেখা যায় যখন হচ্ছে এমসিকিউ থাকে, এমসিকিউতে দেখা যায় যে নিচের কোনটি স্ট্রোমার অংশ নয়। এইভাবে যদি কোশ্চেনগুলো আসে এবং আর একটা দিল যে শর্করা তৈরির এনজাইম, যেটা আমি পড়ি নাই, তাহলে কিন্তু আমরা পারবো না। তো এই জন্য কি কি কন্টেন্ট যেগুলো আছে এগুলো আমাদের সবগুলো আমাদের জানা দরকার। 70 রাইবোজোম, ডিএনএ, আরএনএ, শর্করা তৈরির এনজাইম। আরটা থাকে কি অসমোফিলিক ডানা, অসমোফিলিক অসমোফিলিক দানা। আচ্ছা, এখানে জায়গা হচ্ছে না, একটু এক্সটেন্ড করে অসমোফিলিক দানা। এই জিনিসগুলো হচ্ছে স্ট্রোমার মধ্যে পাওয়া যায়। তাহলে এই ছিল আমাদের টোটাল মোটামুটি বলতে গেলে প্লাস্টিডের ভৌত গঠন। এছাড়াও আছে রাসায়নিক গঠন, ওইখানে প্রোটিনের পার্সেন্টেজ দেওয়া আছে, লিপিডের পার্সেন্টেজ দেওয়া আছে, জাস্ট ওগুলো পড়বো। তাছাড়াও আরও যেগুলো বলা আছে যে পিগমেন্টস থাকে, ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল বি থাকে, এগুলো। বাট রাসায়নিক গঠনটা তেমন একটা ইম্পর্টেন্ট না, ভৌত গঠনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট রাসায়নিক গঠনটা আমরা পড়ে ফেলবো। এরপর আছে এর প্রকারভেদ বা কাজ, তাহলে এটাকে আমরা চাপাই দিই। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের প্রকারভেদ। তো প্রকারভেদের ব্যাপারটা হচ্ছে, আমরা এতদিন জেনে আসছি যে প্লাস্টিড, এখানে প্লাস্টিড মানে হচ্ছে সবুজ। তো এখানে এসে আমরা একটু দেখব যে প্লাস্টিড আর ক্লোরোপ্লাস্ট কিন্তু সেম জিনিস না, এর মধ্যে কিছু পার্থক্য আছে। তো প্লাস্টিডকে টোটাল তিন ভাগে ভাগ করা যায়। কিছু প্লাস্টিড আছে যারা হচ্ছে সবুজ,
তো এই যে সবুজ যারা প্লাস্টিড, এই সবুজ যে প্লাস্টিডগুলো তাদেরকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সবুজ প্লাস্টিডগুলোকে আমরা বলতেছি ক্লোরোপ্লাস্ট। সেটা সবুজ দিয়ে দেখালে ভালো, তো যাক লিখে ফেলছি। তারপর কিছু আছে এরা আবার এইসব প্লাস্টিড হচ্ছে কি রঙিন, রঙিন প্লাস্টিডও হতে পারে, সবুজই যে এমন না। তাহলে এরা কি রং ধারণ করে, তো এরা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমো মানে হচ্ছে কি রঙিন, এরা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর কিছু জিনিস আছে যারা হচ্ছে বর্ণহীন, কিছু জিনিস আছে যারা হচ্ছে বর্ণহীন, তো এদের ক্ষেত্রে বলা হয় লিউকোপ্লাস্ট। লিউকোস মানে কি বর্ণহীন, তো এদের ক্ষেত্রে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে এই যে তিন ধরনের আমরা প্লাস্টিড পেয়ে গেলাম, তিন ধরনের প্লাস্টিড পেলাম। সবুজ প্লাস্টিককে বলি ক্লোরোপ্লাস্ট, যেটাই আমরা সব থেকে বেশি জানি। কিন্তু আরো যে দুই ধরনের প্লাস্টিড আছে, রঙিন ক্রোমোপ্লাস্ট এবং বর্ণহীন লিউকোপ্লাস্ট, এরাও কিন্তু প্লাস্টিড। এবার আসি ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে। তো ক্লোরোপ্লাস্টের মেইন কাজ কি, যেহেতু সবুজ, এর মধ্যে ক্লোরোফিল এ ক্লোরোফিল বি অনেক বেশি পরিমাণে থাকে। সব থেকে বেশি থাকে হচ্ছে ক্লোরোফিল এ 75%, যেটা হচ্ছে আমরা রাসায়নিক গঠনই পড়তাম, এবং ক্লোরোফিল বি থাকে তাহলে কি 25%। এছাড়া আরও থাকে কি জ্যান্থোফিল, এগুলো থাকতে পারে, যাই হোক। তো ওগুলো খুবই কম পরিমাণে থাকে। তো সব থেকে বেশি পরিমাণে থাকে ক্লোরোফিল এ ক্লোরোফিল বি, এই জন্যই হচ্ছে ক্লোরোপ্লাস্টটা সবুজ হয়ে থাকে। তাহলে এর মেইন কাজ হচ্ছে কি খাদ্য তৈরি করা। তাহলে এর মেইন কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। এবার আসি আমরা ক্রোমোপ্লাস্টে। তাহলে ক্রোমোপ্লাস্টের মধ্যে সাধারণত হচ্ছে যেগুলো হচ্ছে রঙিন যে জিনিসপত্র সেগুলো থাকতে পারে, যেমন জ্যান্থোফিল। এই জ্যান্থোফিলের কারণে এটা হলুদ হতে পারে, জ্যান্থোফিল। তারপর হচ্ছে ক্যারোটিন। ক্যারোটিনের ফলে কোন কালার হতে পারে, কমলা কালার হতে পারে। ক্যারোটিনের ফলে হচ্ছে কমলা কালার হতে পারে। তাছাড়া অন্য অন্য জিনিস আছে, ফাইকোসায়ানিন, এরিথ্রিন, এই টাইপের যে জিনিসগুলো আছে যেগুলো হচ্ছে উদ্ভিদে থাকে না। ফাইকো যে কথাগুলো আছে, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, এগুলো হচ্ছে শৈবালের ক্ষেত্রে থাকে। তো এখানে জাস্ট দুইটাই থাকে, জ্যান্থোফিল অ্যান্ড ক্যারোটিন। তো এরপর আসি লিউকোপ্লাস্ট। আচ্ছা, ক্রোমোপ্লাস্টের কাজটা কি, যেহেতু রঙিন তাহলে কি করবে, অ্যাট্রাক্ট করবে। কাদেরকে অ্যাট্রাক্ট করবে, বিভিন্ন কীট পতঙ্গকে অ্যাট্রাক্ট করবে। তাহলে কি কিসে সুবিধা হবে, পরাগায়নে সুবিধা হবে। তাহলে কি করে, পরাগায়নে সাহায্য করে। আমি একদম বেসিক কথাগুলো বলতেছি, বইতে আরও দুই তিনটা কথা এক্সট্রা বলা আছে। বিশেষ করে এই তিনটা প্লাস্টিডের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা কিন্তু আবুল হাসান স্যারের বইয়ে একটা চার্ট আছে, সেই চার্টের মধ্যে দেওয়া আছে। এবার সেই লিউকোপ্লাস্টটা বলছিলাম কি বর্ণহীন। তাহলে লিউকোপ্লাস্টের কাজটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, এটা নিয়ে আমরা একটু দেখাই। এর মেইন কাজ হচ্ছে এর তো যেহেতু অন্য কোনো কাজ নাই, পরাগায়ন, খাদ্য তৈরি করা, এ মেইনলি করবে হচ্ছে খাদ্য সঞ্চয় করা। তো হচ্ছে তিন ধরনের খাদ্য সঞ্চয় করতে পারে, তিন ধরনের খাদ্য সঞ্চয় করতে পারে, এটার আমরা একটু দেখি। তো এই কি ধরনের খাদ্য সঞ্চয় করে, তো যারা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে এদেরকে বলা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, এদেরকে বলা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। এবং যারা হচ্ছে তেল বা চর্বি জাতীয় বা স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয় করে এদেরকে বলা হয়েছে ইলায়োপ্লাস্ট, এদেরকে বলা হয় ইলায়ো। আর যারা হচ্ছে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য সঞ্চয় করে, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য সঞ্চয় করে এদেরকে বলা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, এদেরকে বলা অ্যালিউরোপ্লাস্ট। তাহলে অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট অ্যান্ড অ্যালিউরোপ্লাস্ট, এরা কাদের মধ্যে অন্তর্ভুক্ত, লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের মধ্যে যারা খাদ্য সঞ্চয় করে, তো তিন ধরনের খাদ্য সঞ্চয় করে, এটার ভিত্তিতে আবার এর তিন ভাগে ভাগ করা যায়, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট আর হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। তাহলে আমাদের মোটামুটি আমরা এবার শেষের দিকে চলে আসছি। আমাদের এখন জাস্ট একটা জিনিস বাকি, সেটা হচ্ছে এর কাজ কি। তাহলে কাজ তো আমরা বলছি, এর প্রধান কাজ হচ্ছে গিয়ে খাদ্য তৈরি করা, খাদ্য তৈরি করা। তাছাড়া আরও অন্য অন্য যে কাজগুলো থাকতে পারে, যেহেতু ডিএনএ আছে তাহলে বংশগতিতে হেল্প করতে পারে বা বংশানুক্রমে বিভিন্ন তথ্য স্থানান্তর করতে পারে। এখন কথা হচ্ছে, একটা কথা আছে, সেটা হচ্ছে ডিএনএ যদি না থাকতো প্লাস্টিডের মধ্যে তাহলে কিন্তু সে খাদ্য তৈরি করতে পারতো না। কারণ খাদ্য তৈরির জন্য যে এনজাইমগুলো থাকে, সেই এনজাইমগুলো কি প্রোটিন, এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন। এই প্রোটিনগুলো কোড করে কে, ডিএনএ কোড করে। ডিএনএ একটা নির্দিষ্ট ধরনের এনজাইম বা প্রোটিন তৈরি করার জন্য এর মধ্যে এই কোডিংগুলো বা জেনেটিক সিকোয়েন্সগুলো থাকে। তো সেই ডিএনএ যদি না থাকে তাহলে ওই এনজাইম তৈরি করার জন্য ইনফরমেশন থাকবে না, তাহলে সেই এনজাইম তৈরি হবে না এবং সে খাদ্য তৈরি করতে পারবে না।
তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। অ্যান্ড আরও অনেকগুলো পয়েন্ট আছে, বাট মেইন পয়েন্ট আসলে এই দুইটাই, খাদ্য তৈরি করে এই জন্য একে কোষে রান্নাঘর বলা হয় বা খাদ্য তৈরির কারখানা বলা হয়। এই জিনিসগুলো আমরা খেয়াল করব। আর একটা যে ব্যাপার, এটাকে শক্তি রূপান্তরও করে, কিন্তু এখানে শক্তি রূপান্তরের অঙ্গাণুও বলা হয়। শক্তি রূপান্তর অঙ্গাণু কি শক্তিকে রূপান্তর করতেছে? সূর্যালোক থেকে যে শক্তিটা পাচ্ছে সেই শক্তিটা কি? রাসায়নিক আলোক শক্তি। আলোক শক্তি, এই আলোক শক্তিটাকে সে হচ্ছে কি কেমিক্যাল অর্থাৎ একটা গ্লুকোজে কনভার্ট করতেছে, তো এটা আমরা ধরতে পারি রাসায়নিক শক্তি বলতে পারি। সূর্য শক্তিকে সে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে, অর্থাৎ সালোক সংশ্লেষণ করে, আলোক শক্তিকে সে রাসায়নিক শক্তিতে কনভার্ট করতে, এটা শক্তি রূপান্তর অঙ্গাণু বলা যায়। আচ্ছা, তারপর আর একটা কথা এখানে বাদ গেছে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ নিয়ে যেহেতু বলছি, এই যে স্ট্রোমা যেটা ছিল, এই যে এইখানে আমরা স্ট্রোমা পড়াচ্ছিলাম, তো এই স্ট্রোমায় সাধারণত থাইলাকয়েডে যেরকম আলোক নির্ভর পর্যায়ে ঘটে, স্ট্রোমাটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে ঘটে, অর্থাৎ যে C3 C4 যেগুলো আছে এগুলো হচ্ছে স্ট্রোমার মধ্যে ঘটে থাকে। তাহলে আমাদের আজকের লেকচার এই পর্যন্তই প্লাস্টিক সম্পর্কে। অ্যান্ড তোমরা জানাবে যে ক্লাসগুলো কেমন লাগতেছে, অ্যান্ড কোন কোন জায়গাগুলোতে আসলে ইমপ্রুভ করা যায় বা বুঝতে সুবিধা হবে, বা কোন কোন টপিকের সমস্যা আছে সেগুলো তোমরা জানাবে।